গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা বা কোনো কাজে অংশ নেবার আগে হঠাৎ করে ভয় লাগছে, কাঁপুনি দিচ্ছে, কিংবা ছুটতে হচ্ছে বাথরুমে, কখনো বা আবার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, কখনো বা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিংবা খুব ঘাম হচ্ছে। আমাদের আশেপাশে অনেক মানুষকেই কিন্তু আমরা এই সমস্যার মধ্যে পড়তে দেখি। অনেকে আবার এর জন্য ইনসিকিউরিটিতেও ভোগেন। কিন্তু চিকিৎসকদের মতে কিন্তু এই সমস্যা যতটা না শারীরিক, তার থেকেও বেশি সমস্যাটা মানসিক। যদি আপনিও এই সমস্যাটার মধ্যেই ভোগেন, কিভাবে এই সমস্যাটাকে নিয়ন্ত্রণে রাখবেন, কিভাবে বশে রাখবেন, সেইটা নিয়েই আজকে আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতার নিউরোসাইক্রিয়াটিস্ট ডক্টর সৌভিক চক্রবর্তী। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি শুরুতে কটা লক্ষণের কথা বললাম, এই লক্ষণগুলোই কি একেবারে সাধারণ ভাষায় বলা যেতে পারে প্যানিক অ্যাটাক? কি বলবেন? প্যানিক অ্যাটাক যদি আমি একদম বাংলা করে বলি, প্যানিক অ্যাটাকের কথা মানেটা হচ্ছে অত্যন্ত ভয় পেয়ে যাওয়া, মানে এক্সট্রিম ফিয়ার। এবার জাস্ট ইমাজিন করুন, আপনার সামনে হঠাৎ করে একটা বাঘ এসে গেছে। আপনার যে যে রিয়াকশনসগুলো হতে থাকবে, আপনি হঠাৎ করে ভীষণ ভয় পেয়ে যাবেন, বুক ধরফর করবে, ঘাম হবে, মনে হবে এই বুঝি কিছু হয়ে গেল। এই যে একটা এক্সট্রিম ফিয়ার, এটাকেই আমরা মেডিকেল পরিভাষাতে বলে থাকি প্যানিক অ্যাটাক। একদমই তাই। আমি এই লক্ষণগুলোর কথাই বলছিলাম। মেনলি কেন হয় প্যানিক অ্যাটাকটা, কি কারণ রয়েছে এর পেছনে, কি বলবেন? প্যানিক অ্যাটাকের মূল কারণ হচ্ছে সেরোটোনিন নামে একটা কেমিক্যাল। যে সেরোটোনিন কেমিক্যালটা ব্রেনের কিছু বিশেষ অংশে কাজ করে, এবং তার ফলে যেটা হয়, আমাদের শরীরে যে সিম্প্যাথেটিক সিস্টেম বলে একটি নার্ভাস সিস্টেম আছে, যেটা বেসিক্যালি আমাদেরকে এই যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলায় সাহায্য করে স্বাভাবিক ক্ষেত্রে, সেটাই অকারণে অ্যাক্টিভ হয়ে যায়। মানে ভয়ের পরিস্থিতি নেই, তা সত্ত্বেও এটা অ্যাক্টিভ হয়ে গিয়ে অ্যাজ ইফ যেন বডি একটা ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করছে, এই রকম একটা সমস্যা তৈরি হয়, যেটাকেই আমরা প্যানিক অ্যাটাক বলে থাকি। একদমই তাই। আমি একদম শুরুতে কয়েকটা লক্ষণ বলছিলাম, তবে এগুলো তো ইনিশিয়াল বলা যেতে পারে, শুরুতেই লক্ষণগুলো দেখা যায়। তবে এছাড়া আর কোন কোন উপসর্গ বা সিমটমস দেখলে বোঝা যাবে যেটা প্যানিক অ্যাটাকের দিকে এগোচ্ছে? প্যানিক অ্যাটাকের যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক শুরু হয় হঠাৎ করে, এবং ইউজুয়ালি 10-15 মিনিটের মধ্যে ব্যাপারটা পিকে গিয়ে আবার সাবসাইড করে যায়। প্রথমে ধরুন পেশেন্টরা যেটা এসে আমাদেরকে বলেন, তাদের হাত পা কাঁপছে, একটা প্যালপিটেশন হচ্ছে, হার্ট রেট বেড়ে গেছে। হ্যাঁ, প্যালপিটেশন মানে বুক ধরফর করছে, হার্ট রেট বেড়ে গেছে, হালকা হালকা সোয়েটিং হচ্ছে, এবং শরীরের মধ্যে একটা অস্বস্তি, যেটা তারা বোঝাতে পারেন না, কিন্তু একটা অস্বস্তি ফিল করছেন, যেটা গ্র্যাজুয়ালি বাড়ছে। বাড়তে বাড়তে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, যেন কেউ গলাটা চেপে ধরেছে, তারপরে আস্তে আস্তে একটা মাথা ব্ল্যাঙ্কের মতো হয়ে যায়। অনেক ক্ষেত্রে তারা অজ্ঞান হয়ে পড়েও যান। কিন্তু আবার এটাও ঠিক, টোটাল ব্যাপারটা ওই যেটা বললাম, 10-15 মিনিটের মধ্যে আবার স্বাভাবিকও হয়ে যায়। একদমই তাই। আমি একটা ব্যাপার একটু জানার চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে আপনারাই বলে থাকেন এই সমস্যাটা শারীরিকের তুলনায় কিন্তু বেশিরভাগটাই মানসিক। কতটা মানসিকভাবে এই জিনিসটা একেবারে বলা যেতে পারে কন্ট্রোল হয়? দেখুন, প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে ইউজুয়ালি যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রিসিডিং ইভেন্ট থাকে, যেটা হয়তো সাইকোলজিক্যাল নয়, যেটা মানসিক। যেমন ধরুন, একটি মানুষ ভিড় ট্রেনে যাচ্ছেন, কোনো কারণে তিনি হঠাৎ একটু মাথাটা ঘুরছে, একটু ডিজি ফিল করছেন, হয়তো অজ্ঞান হয়ে গেলেন। এটা যে কোনো কারণে হতে পারে, ভেসোভেগাল অ্যাটাক হতে পারে, বা হয়তো সেদিনকে একটু খাওয়া দাওয়া কম হয়েছিল বা কিছু ঝামেলা হয়েছিল, সেই কারণে হতে পারে। মানুষটা সেইটাতে কন্ডিশনড হয়ে গেলেন। তারপর থেকে যেটা হয়, যারা প্যানিক ডিসঅর্ডারের পেশেন্ট, ভিড় ট্রেন দেখলেই তাদের মধ্যে, ভিড় ট্রেনে উঠলেই ওই রকম একটা অবস্থার পরিস্থিতি সূচনা হয়, এবং যখন তার প্যানিক ডিসঅর্ডারটা তৈরি হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রে, ইফ নট সর্বক্ষেত্রেই, প্যানিক অ্যাটাক কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রবলেম, মানসিক প্রবলেম। ওই যেটা বললাম, একটা অ্যাবনর্মাল ফিয়ার কন্ডিশনিং, মানে ভয়ের পরিস্থিতি তৈরি হয়নি, তা সত্ত্বেও শরীরের, মানে আমাদের ব্রেন আমাদের শরীরকে সিগন্যাল দিচ্ছে একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাই হচ্ছে প্যানিক অ্যাটাক। আচ্ছা, এটা কি কন্ট্রোল করা, মানে নিজে থেকেই যদি বলি, কোনো সম্ভব, মানে চান্স রয়েছে, মানে যদি নিজেকে বুঝিয়ে কোনোভাবে সম্ভব হয় এটাকে কন্ট্রোল করা? একটা অ্যাটাক হলে ঝট করে সেটা সম্ভব হয় না, কিন্তু উইথ প্র্যাকটিস। আমরা যেটা বলি, প্যানিক অ্যাটাকের ট্রিটমেন্টের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে ফার্মাকোথেরাপি বা ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে সাইকোথেরাপি,
যেখানে আমরা রিল্যাক্সেশন টেকনিক শেখাই, ব্রিদিং এক্সারসাইজ শেখাই, যেগুলো লং টার্মে পেশেন্টের যদি প্যানিক অ্যাটাকের মতো সিচুয়েশন তৈরি হয়, ওই যে আপনার সঙ্গে যেটা কথা হচ্ছিল যে প্যানিক অ্যাটাকের শুরুর দিকে হয়তো সে বুঝতে পারে যে এরকম অ্যাটাক হবে, সেই সময় সে যদি স্টেপসগুলো নেয় তাহলে কিন্তু সে পরবর্তীকালে প্যানিক অ্যাটাকের হাত থেকে অনেকটা বাঁচতে পারবে। ট্রিটমেন্ট প্রসেস আমি যাব, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা জিজ্ঞেস করার, সেটা হচ্ছে এই প্যানিক অ্যাটাকের সিমটমস আর কোথাও গিয়ে যদি হার্ট অ্যাটাকের সিমটমস বলি, ইনিশিয়াল স্টেজে খানিকটা এক হয়, কিন্তু আমি যদি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বলি সেখানে সময় যতটা মানে ডিলে হবে বিপদ আরও বাড়তে পারে। তো এই দুটোর মধ্যে আমাদের পার্থক্যটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোথায় পার্থক্যটা রয়েছে? অবশ্যই। ব্যাপার হচ্ছে প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে যেটা বুকে ব্যথা হয় সেটা মোর অফ লোকালাইজিং, একটা যেন বুকটা চেপে ধরছে মতো হয়। আর হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ব্যথার ধরনটা যেন একটা কেউ ছুরি মারছে এরকম ব্যথা, এবং সেটা যত সময় যায় তত আরও বেশি ছড়িয়ে পড়ে। এবার ব্যথার কোয়ালিটি দিয়ে তো সবসময় সেটাকে আলাদা করা সম্ভব নয়। আপনি তো কারোর মনে হচ্ছে আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন না যে ব্যথা কেমন হচ্ছে, কীরকম করছে। কিন্তু ওই যেটা আরেকটা জিনিস বললাম, প্যানিক অ্যাটাক 10-15 মিনিটের মধ্যে সাবসাইড করে যায়। সুতরাং যে পরিস্থিতিতে প্যানিক অ্যাটাকটা তৈরি হয়েছে সেই মানুষটিকে যদি সেই পরিস্থিতি থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায়, তাকে একটু হাওয়া বাতাস দেওয়া হলো, তাকে একটুখানি, যেটা একদম কমন প্র্যাকটিস যে কোনো ক্ষেত্রে আমরা সবাই করে থাকি, একটু রিঅ্যাসিওর করা হলো, প্যানিক অ্যাটাক আস্তে আস্তে সাবসাইড করে যাবে। হার্ট অ্যাটাক কিন্তু সাবসাইড করবে না, গ্র্যাজুয়ালি ওয়ার্সেনই করতে থাকবে, খারাপই হতে থাকবে। কিছু কিছু ক্ষেত্র থাকে হ্যাঁ যেখানে সত্যি ডিফারেন্সিয়েট করা যায় না, সেক্ষেত্রে ইটস অলওয়েজ বেটার টু আর অন দ্য অর্গানিক সাইড। সেক্ষেত্রে আমরা হার্ট অ্যাটাক ধরেই তাকে হসপিটালে নিয়ে যাব, এবং হসপিটালে নিয়ে গিয়ে ইসিজি বা কিছু বেসিক টেস্টের মাধ্যমে সেগুলো ডিফারেন্সিয়েট করা যায়। একদমই তাই। আর যদি ক্রিটিক্যাল কেসই বলি, যে অনেক সময় কেন প্যানিক অ্যাটাকটা দীর্ঘদিন যখন হতে থাকছে, অনেক সময় সাইকোলজিক্যালি তার কোথাও গিয়ে একটা ডিসঅর্ডার কোনো কাজ করতে পারে। তো সেখানে আপনাদের কাছে এই কেসগুলো যখন আসে কিভাবে ডিল করেন, কীরকম ট্রিটমেন্ট প্রসেসটা কী থাকে যাতে জিনিসটা আস্তে আস্তে কমতে থাকে? প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে যেটা আপনি বললেন যে দীর্ঘদিন ধরে থাকলে যেটা হয়, মানুষগুলো যেহেতু সিচুয়েশানটা খুব আনকমফোর্টেবল, আমরা সবাই চাই আনকমফোর্টেবল সিচুয়েশান অ্যাভয়েড করতে। সুতরাং এই যে মানুষগুলো তারা ওই আনকমফোর্টেবল সিচুয়েশান অ্যাভয়েড করেন। যেমন আমাদের কাছে অনেকে আসেন যারা ট্রেনেই ওঠেন না, যারা বাসেই ওঠেন না, বা একদম সেই ওপেন, হয়তো ট্রেনে যদি ওঠেনও তিনি এসি কম্পার্টমেন্টে ট্রাভেল করেন না, চেষ্টা করেন ট্রেনের টয়লেট ইউজ না করতে, যে সিচুয়েশনগুলো প্যানিক অ্যাটাক হতে পারে। সেক্ষেত্রে যেটা হয়, আমি একটু আগে যেটা বলছিলাম, থেরাপির দুটো পার্ট। শর্ট টার্মে আমরা ওষুধ দিয়ে ব্যাপারটাকে কন্ট্রোল করার চেষ্টা করি, লং টার্মে তাকে আমরা কিছু রিল্যাক্সেশন এক্সারসাইজ শেখাই, যে যদি এরকম সিচুয়েশন তৈরি হয় আপনি এইভাবে নিজেকে এই প্রসেসগুলো ফলো করুন, তাহলে আস্তে আস্তে আপনার প্যানিকের সিভিয়ারিটিটা কমতে থাকবে। সেটা যখন হলো তারপরে তখন যাকে গ্র্যাজুয়ালি এক্সপোজ করা হয়, যেগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে কমন, আপনাকে ভিড় ট্রেনে উঠতে হবে না, আপনি সাধারণ ট্রেনে উঠুন। আপনাকে ভিড় বাসে উঠতে হবে না, আপনি সাধারণ বাসে উঠুন। প্রোভাইডেড যদি আপনার মনে হয় আপনার কষ্ট হচ্ছে, আপনি নেক্সট স্টেশনে নেমে যাবেন, কোনো অসুবিধা নেই। তারপর আস্তে আস্তে সে যখন দেখলো যে সে উঠতে পারছে, তার প্রথম ব্যারিয়ারটা ভাঙলো যে না, সে ট্রেনে উঠতে পারে। তারপরে তাকে বললাম যে ঠিক আছে, আপনি একদম অফিস টাইমে যাবেন না, এমনি টাইমে যান। তারপর এরকম করে গ্র্যাজুয়ালি আমরা গ্রেডের এক্সপোজার করি, করতে করতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ব্যাপারটা ঠিক হয়ে যায়। একদমই শেষ করব, কিন্তু শেষ প্রশ্ন যেটা সাধারণ মানুষের পক্ষ থেকে রাখার চেষ্টা করব। প্যানিক অ্যাটাক নিয়ে কথা বলছি ঠিকই, কিন্তু আমি যে শুরুতেই বলছিলাম যে পরীক্ষা বা কোনো একটুখানি ক্রুশিয়াল টাইম আমাদের মাথায় অনেক কিছু কিন্তু টেনশন করে, বা স্টেজে উঠে আমাদের কিছু স্পিচ বলতে হবে, অনেক রকম প্যালপিটেশন কাজ করে, সেগুলো কন্ট্রোল করার যেহেতু আপনি রয়েছেন, কোনো রকম কি চান্স রয়েছে? উপায় আছে, অবশ্যই উপায় আছে। এগুলোকে আমরা ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার বলি, যার সঙ্গে বেসিক্যালি প্যানিক অ্যাটাক ভীষণভাবে জড়িয়ে থাকে। এবং কিন্তু এটা একটা জিনিস মনে রাখতে হবে, আমার এক সপ্তাহ বাদে পরীক্ষা, আমি আজকে থেকে এসে থেরাপি চাইছি, সেটা কিন্তু সমাধান হয় না। যারা এই ধরনের প্রবলেম ফেস করেন তারা যদি একটু লং টার্মে থেরাপি করেন, কারণ প্রত্যেকটা থেরাপি একটু সময় সাপেক্ষ, 3 মাস 6 মাস সময় লাগে। যাদের এরকম প্রবলেম আছে, ধরুন ক্লাস পরীক্ষায় যার প্রবলেম হয়, সে যদি বোর্ড পরীক্ষার আগে 6 মাস আগে থেকে চিকিৎসা শুরু করে, সে কিন্তু ডেফিনেটলি ভালো থাকবে। আমাদের কাছে এরকম পেশেন্টও আছে যে একবার এইচএস ড্রপ করেছে, একবার তারপরে তাকে আমরা চিকিৎসা করে, প্যানিক অ্যাটাকের জন্য, অন্য কোনো না, সে স্টুডেন্ট ভালো, কিন্তু তাকে ড্রপ করেছে, তারপরে তাকে আমরা চিকিৎসা করে তাকে
আবার পরীক্ষায় বসানো গেছে, সে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, সবই সম্ভব, শুধু একটু সময়ের নিয়ে চিকিৎসা করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। তবে সাইকিয়াট্রিক রোগের ক্ষেত্রে একটা স্টিগমা, আমি এই প্রসঙ্গে এটা মনে হয় বলে দেওয়া ভালো, যে সবসময় থাকে যে আমাদের ওষুধ খাচ্ছে মানেই ঘুমোবে, ঘুমোলে ছেলেটা পড়বে কী করে। ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। আমরা যে আজকাল যে সব নতুন ওষুধ, সেখানে কিন্তু আমরা কোনো স্লিপিং পিল খুব রেয়ারলি ইউজ করে থাকি, এবং সেক্ষেত্রে লং টার্মে কোনো ঝামেলাও হয় না, শর্ট টার্মে ইউজ করা হয়। সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের কগনিশন বা ওই ঘুমিয়ে থাকার কোনো প্রবলেম হয় না, কগনিশন ইনট্যাক্ট থাকে, পরীক্ষা দিতেও কোনো অসুবিধা হয় না। একদমই। অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে। আমরা যে সমস্যাটা নিয়ে কথা বলছি সেরকম আরও অনেক কিছু, বেশ কিছু সমস্যা কিন্তু আছে যা আমাদের কোথাও গিয়ে একটু ইনসিকিউরিটি বা আনকমফোর্টেবল ফিল করায়, কিন্তু চিকিৎসা বিজ্ঞান অনেকটা এগিয়ে গেছে। তেমনভাবে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের হাত ধরেও আমরা বেশ কিছু সমস্যা থেকে জটিল জায়গায় যাবার আগেই বেরিয়ে আসতে পারি। তাই যে কোনো ধরনের সমস্যা ফেস করলে বিশেষজ্ঞর পরামর্শ নিন, তাহলেই সুস্থ থাকবেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।